সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ প্রবাসী মুখের 671তম পর্ব প্রচার হচ্ছে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য দুজন ব্যক্তিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন রাজিকুজ্জামান রতন, বিশিষ্ট রাজনীতিক। আপনাকে বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন কানাডা প্রবাসী আইনজীবী ব্যারিস্টার আলমগীর হুসাইন। আপনাকেও বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দুজন অনেক গুণী শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের সাথে আজকে আলোচনা অংশ নেবেন। আমরা আজকে সাধারণত আমাদের যে বিপ্লব হলো, যে গণঅভ্যুত্থান হলো, এর মধ্যে দিয়ে যে সরকার এসছে, এই বিপ্লব নিয়ে আমাদের প্রবাসীদের কি ভাবনা ছিল, তাদের প্রত্যাশা কি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। এবং আরেকটি বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব, সেটি হচ্ছে যে আমাদের মূল যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা দেখি অনেক সময় যে বিভিন্ন দেশে প্রবাসী সেই রাজনৈতিক দলগুলোর সংগঠন, শাখা সংগঠন সেখানে রয়েছে, সেটা কি আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি করছে নাকি নষ্ট করছে। তো এই সমস্ত প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করবো। শুরুতেই চলে যাচ্ছি আমাদের কানাডা প্রবাসী আলমগীর হোসেন। আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার এসেছে এবং যে স্বৈরাচারী সরকার ছিল, দীর্ঘদিন তারা শোষণ করেছে, তাদের পতন হয়েছে। তো এই গণ অভ্যুত্থান তথা গণ বিপ্লব যেটা হয়েছে, সেটা নিয়ে আপনাদের ভাবনা কেমন ছিল, আপনাদের মানে কিভাবে আপনারা সংগঠিত হয়েছেন, আপনাদের ভূমিকা কি ছিল, বিশেষ করে কানাডা প্রবাসী যারা, সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। বাংলা ভিশনের সমস্ত দর্শক, কলাকৌশলী সবাইকে ধন্যবাদ। শুরুতেই আমি যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি ব্যক্তি হিসেবে নিজেকে অপরাধী মনে হচ্ছে যে আন্দোলনে আমি অংশ নিতে পারিনি। মুক্তিযুদ্ধে আমার 12 বছর বয়স ছিল। আমি নির্যাতন ভোগ করেছি, গ্রেপ্তার বরণ করেছি, আমার বড় ভাই শহীদ হয়েছে। 82 থেকে 89 পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জীবন্ত ছিলাম, কিন্তু এই অভ্যুত্থানে আমি অংশ নিতে পারি নাই এই মাটিতে। কিন্তু প্রবাসে কানাডাতে, বিশেষ করে টরন্টোতে হাজার হাজার তরুণ তরুণী এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ছাত্ররা কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, সাধারণ মানুষ যারা, তারা সবাই এই প্রতিবাদে অংশ নিয়েছে। সরাসরি তারা গুলিবিদ্ধ হয়নি, টিয়ার গ্যাসের ঝাঁজ তারা বোঝেনি বা পায়নি, কিন্তু তারপরও এই ঘটনায় যারা প্রতিনিয়ত যারা মারা গেছেন বা আহত হয়েছেন, তাদের এই চেতনার প্রতি আমরা খুবই সহমর্মিতা প্রকাশ করেছি এবং বিজয়ে আমরা উল্লসিত হয়েছি। কোন জিনিসটা আপনাদেরকে উদ্বুদ্ধ করলো? দেশ, শুধুই কি দেশপ্রেম, নাকি এর সাথে সাথে আরো অন্য কোনো বিষয় আপনাদেরকে ওখানে সংগঠিত করেছে? বাংলাদেশেরও যেমন পরিবর্তনের গত 15 বছরের ক্ষোভটা, পুঞ্জীবিত ক্ষোভটা বিস্ফোরিত হয়েছে, প্রবাসেও সেই ধাক্কাটা লেগেছে। এবং সেই ক্ষেত্রেই যখন নীরব প্রতিবাদ ছিল শুরুতে, যেমন প্লাকার্ড নিয়ে দাঁড়ানো, সেটা পরবর্তীকালে স্লোগানে পরিণত হয়েছে, বড় হয়েছে এবং হাজার হাজার রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রচুর পুলিশ এসেও মানে তারা প্রোটেক্ট করার চেষ্টা করেছে প্রতিবাদ করার জন্য। জি, আপনার কাছে আবার আসছি রাজিকুজ্জামান রতন। আপনি তো শুনলেন আমাদের যে কানাডা প্রবাসী যিনি বললেন, তো এই যে প্রবাসীদের প্রতিবাদ সমাবেশ, তারপরে একসময় তারা রেমিটেন্স না পাঠানোর ডাক দিল, এইটা আপনার তো রাজনীতিবিদ, আপনারা তো প্রত্যক্ষভাবে এই এখানকার যে গণ বিপ্লব, গণ আন্দোলনের সাথে জড়িত ছিলেন। প্রবাসীদের এই যে আপনার সমাবেশ বা প্রতিবাদ, এগুলো আপনাদেরকে কিভাবে আলোড়িত করলো, এটা আপনার কি মানে কিভাবে দেখছেন তখন? ধন্যবাদ। আমরা প্রবাসী বন্ধুদের প্রতি নানাভাবে কৃতজ্ঞ। তাদের মনটা পড়ে আছে দেশে আর শরীরটা পড়ে আছে প্রবাসে। এই যন্ত্রণাটা তারা অনুভব করেন, আমরাও সেটা হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি। বাংলাদেশ এমন একটা দেশ, 30 লক্ষ মানুষের রক্ত, 2 লক্ষ মা বোনের চোখের জলে যে দেশটা জন্ম হয়েছিল, যে দেশের তরুণ যুবকরা দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল, 52 বছরের শাসক গোষ্ঠীর দেশটার এমন চেহারা বানিয়েছে যে দেশের এখন প্রতি বছর যে 22 লক্ষ শ্রমশক্তি কাজের বাজারে আসে, তার মধ্যে 12 থেকে 13 লক্ষ তারা দেশ ছেড়ে চলে যায়। এই দেশ তাদের সম্মানজনক কাজের ব্যবস্থা করেনি। এই দেশ
তাদের জন্য সেই ব্যবস্থা করেনি যে প্রবাসে গিয়ে তারা সম্মানজনক কাজ করে যে দুটো টাকা পাঠাবে তার জন্য প্রয়োজনীয় শিক্ষা তাদেরকে দেয়নি। তারা নিজেদের অনেকে জায়গা জমি বিক্রি করেছেন, দেশের মধ্যে নানা চাপে থেকে নানা হয়রানির মধ্যেও তারা দেশ ছেড়ে বাইরে গেছেন, কিন্তু বাইরে থেকেও দেশটাকে গড়ে তুলবার জন্য ক্রমাগত টাকা পাঠিয়েছেন। আমাদের দেশের শ্রমজীবী মানুষরা বিদেশে গিয়ে টাকা পাঠায় দেশে, আর দেশের একদল চোর দুর্নীতিবাজ তারা দেশের টাকা লুট করে বাইরে পাঠিয়ে দেয়। এই দুটোই আমরা দেখেছি। ফলে প্রবাসে দুই ধরনের মানুষ আমরা দেখেছি। একদল প্রতি ফোঁটা ঘামের মাধ্যমে অর্জিত পয়সা দেশে পাঠিয়েছেন দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ পূর্ণ করবার জন্য। প্রথমত তারা পাঠিয়েছেন বাবা মা ভাই বোনদের জন্য, আর দ্বিতীয়ত এই টাকাটা ডলার হয়ে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ পূর্ণ করেছে। আর ওই প্রবাসী আবার আর একদল মানুষ আছে যারা দেশের মানুষের সম্পদ লুট করে ওখানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। ফলে ওইখানেও আমরা দেখেছি, বিশেষ করে কানাডাতে দেখেছি, লুটেরা দুর্নীতি প্রতিরোধ মঞ্চ গড়ে উঠেছিল। আমেরিকাতেও আবার লুটেরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ইউরোপ আমেরিকাতেও এই আন্দোলন হয়েছে। ফলে প্রবাসীরা শুধু দেশের জন্য রেমিটেন্স পাঠিয়েছে তা না, এই প্রবাসীদের এক অংশ বা বৃহত্তর অংশ এবং সবচেয়ে বলবো সংখ্যাগরিষ্ঠ অংশ তারা লুণ্ঠনকারীদের বিরুদ্ধে কিন্তু ওখানে প্রতিরোধ গড়ে তুলেছে। তার পাশাপাশি আবার দায়িত্ব পালন করেছে। কখন দেখবেন আমাদের যখন বৈদেশিক মুদ্রা রিজার্ভটা প্রায় শূন্য হয়ে যাচ্ছে, সেই সময় তারা এই গত জুনেও $2.5 বিলিয়ন তারা পাঠিয়েছে। আমরা যেখানে $4.5 বিলিয়ন 3.5 বছরে পাবো বলে IMF-এর কাছে অসম্মানজনক শর্তে ঋণ নেই, সেই সময় প্রবাসীরা প্রতি মাসে $2 থেকে $2.5 বিলিয়ন করে পাঠিয়েছেন। বিনিময়ে কী পেয়েছেন? বাংলাদেশে থেকে বিদেশে যাওয়ার খরচ, মাইগ্রেশন কস্ট হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। প্রবাসী শ্রমিকরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে শ্রমিকরা, তারা যে কী দুর্দশার মধ্যে থাকেন, আমাদের মা বোনেরা কী ধরনের অসম্মানের মধ্যে পড়ে যান, তারা চোখের জল মুছতে মুছতে আঁচলের টাকাটা দেশে পাঠিয়ে দেন। আমরা কি তাদের সেই মূল্যটা দিতে পারি? এর মধ্যেও দেখুন, দেশে যখন গণ আন্দোলন হচ্ছে তখন সংযুক্ত আরব আমিরাতে 52 জন প্রবাসী প্রতিবাদ করতে গিয়ে তারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন। তার মানে শুধু তারা যে টাকা পাঠিয়ে দায়িত্ব শেষ করেছেন তা নয়, প্রতিবাদ করে দায়িত্ব শেষ করেছেন তা নয়, ওখানেও তারা নির্যাতিত হয়েছেন। তার মানে দেশের প্রতি কতখানি দায়বোধ থাকলে এবং ঝুঁকিটা তারা নিয়েছেন। ফলে আমরা মনে করি প্রবাসীদের কাছ থেকে অনেক দিক থেকে আমরা কৃতজ্ঞ। এখনও দেখুন, দেশটাকে যখন প্রায় ফাঁপা করে দেওয়া হয়েছিল বলে আমরা তথ্য পাচ্ছি যে কি পরিমাণ মুদ্রা প্রতি বছর পাচার হয়েছে, বলা হয়েছে প্রতি বছর গড়ে $7 বিলিয়ন করে দেশ থেকে পাচার হয়েছে। প্রতি বছর $7 বিলিয়ন মানে প্রতি বছর 2টা করে পদ্মা সেতু পাচার হয়েছে। পদ্মা সেতু নিয়ে আমরা গর্ব করি। পদ্মা সেতুর জন্য যে টাকা তার দ্বিগুণ টাকা। টানেল প্রতি বছর 7টা 8টা করে টানেল, আমাদের এরা এমন টানেল তৈরি করেছে দেশের ডলার বাইরে চলে গেছে। বিনিময়ে তারা কিন্তু খুব বেশি কিছু পায় নাই এবং তারা খুব বেশি চায়ও না। তারা চায় দেশটা একটু পরিবর্তন হয়েছে। ওরা কিন্তু এয়ারপোর্টে আসলে দেখছেন আগে কি পরিমাণ যাওয়ার সময়, ওরা শুধু চায় দেশে একটা সুশাসন প্রতিষ্ঠিত হোক, যে টাকাটা পাঠিয়েছি আমরা দেশে সেই টাকাটা যেন দুর্নীতিবাজদের হাতে না পড়ে। তারা চাইছেন যে তারা দেশের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, দেশও যেন তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগটা নেয়। জি, আপনি তো শুনলেন আমাদের রতন ভাই বললেন যে বিশাল অঙ্কের, মানে প্রবাসীরা দুই ধরনের, এক অংশ আছে যারা বিশাল অঙ্কের অর্থ দেশ থেকে পাচার করেছে, এবং এই অভিযোগটা আমরা দেখি যে বেশিরভাগ কানাডা কেন্দ্রিক, যুক্তরাষ্ট্র, কানাডা, এই সমস্ত দেশে। তো কানাডা আমরা জানি যে বেগমপাড়াও আছে। তো সেখানে আপনি তো আইনের সাথে জড়িত আছেন একজন ব্যারিস্টার হিসেবে, আপনারা আসলে কি ওখানে কোনো ভূমিকা রাখতে পারেন কিনা? যেটা বলছিল যে মানে প্রতিরোধ আন্দোলনও হয়েছে, তো এই যে যারা যাচ্ছেন তাদেরকে ওখানে বয়কট করা বা সামাজিকভাবে বয়কট করা বা কমিউনিটিতে কোনো প্রোগ্রামে তারা যেন আসতে না পারে, নানাভাবেই তো করা যায়, বা ওই দেশে জনমত তৈরি করা যে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়, কারণ হাজার হাজার কোটি টাকা তো তারা পাচার করছে। থ্যাংক ইউ। প্রসঙ্গ হচ্ছে রতন ভাই যেটা বললেন যে প্রবাসের পরিশ্রম করা, আমরা কিন্তু যারা বাংলাদেশে থাকি প্রবাসীদের কষ্ট আমরা দেখি না, তাদের ডলারটাই দেখি, বা মানে লিরা বলেন বা দেরহাম বলেন বা রিয়াল বলেন। আপনি যদি মদিনাতে যান আপনি দেখবেন কি কষ্ট করে এই মানে অর্থাৎ টাইলসের উপরে, এত গরম টাইলসের উপরে ক্লিন করে মাসে কয় টাকা পায় সেইটা এখানে পাঠায়। আপনি যদি ইটালির কলেসিয়ামে যান, পানি বিক্রি করে, এবং ওইখানের গত কয়েক বছর ধরে পুলিশ ধরে প্রথম বুকের উপরে পাড়া দেয়, তারপরে নির্যাতন করে, তারপরও
পানি বিক্রি করে, এত পরিশ্রম করে। ঠিক একই যে নিউ ইয়র্ক যদি যান বা কিংবা টরন্টোতে, আপনি দেখবেন রাতে কি কষ্ট করে ট্যাক্সি চালায় স্নোর ভেতরে, অথবা কোনো নারী এই রাতে মানে ফাস্টফুডের দোকানে কাজ করে, সেই কষ্ট করে টাকাটা পাঠায়। কানাডা হচ্ছে একটা মানে বাংলাদেশের যারা চোর ডাকাত, যারা লুণ্ঠনকারী, তাদের আশ্রয়স্থল। এক্ষেত্রে পশ্চিমা বিশ্বেরও ভূমিকা আছে। অনেকে আপনারা বুঝেন যে শুধু চোররাই যায়, স্বাগত জানায় কি করে তারা ইমিগ্রেশন বিক্রি করে, সেটা ইনভেস্টর হিসেবে যায়। এখানে ম্যাক্সিমাম কেসে তারা $1 মিলিয়ন ইনভেস্ট করে, জাস্ট আই নিড এ গ্রিন কার্ড বা আই নিড এ পাসপোর্ট বা আমি পিআর কার্ড চাই, বিভিন্ন সোর্সে। এইটা প্রতিরোধের জন্য তারা উৎস জানতে চায় না, মানে যে টাকাটা সিরিয়াসলি বিলিয়নস অফ ডলার্স। এটা তো বললেনই যে কত বিলিয়ন চাই। এখানে যে আসে, যা সাইকেলে ঘুরে আসে, পৃথিবী যেমন ঘুরে টাকাটাও তেমন ঘুরে, কষ্ট করে পাঠায়, আর কিছু লোক আমার টাকাটা ওখানে নিয়ে যায়। প্রতিবাদ যেটা বলছেন সামাজিকভাবে বয়কট করা, ইট ইজ টাফ, কারণ অর্থ মানুষকে ত্রুটিমুক্ত করে, যার অর্থ আছে ওখানেও তাই। তবে যারা বড় চোর, তারা সমাজ থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। বেগম পাড়ার যে কথাটা বলছেন, ওটা একটা মিথ। এটা মিথ, অনেক ক্ষেত্রে মিথ। কারণ সাধারণত হচ্ছে মিডল ইস্টের থেকে যারা আসতো, স্ত্রীদের রেখে ওরা ফিরে যেত, যার জন্য বেগম তাদের বাড়ি বানাতো। বেগম পাড়ায় বাঙালিদের কিছু বাড়ি আছে, ম্যাক্সিমামই অন্যান্য জায়গায়। আচ্ছা। এবং ওরা সমাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। আমার একজন আমি জানি, তার বিরুদ্ধে মামলা আছে। ও মামলার আমিও এক পক্ষ। আমি মামলা কি এখানে নাকি ওখানে? আচ্ছা। হ্যাঁ, আমরা যখন আন্দোলন করি, যে আন্দোলনের কথা রতন ভাই বললেন, আমি আন্দোলনে যুক্ত ছিলাম। আচ্ছা। এক্ষেত্রে অনেক আবার স্কেপিস্ট, কারণ এদেরও লয়ার দরকার, এবং লয়ারদের মধ্যে বিভাজন আছে। জি। তারা অর্থের কাছে অনেকেই আত্মসমর্পিত, এবং ন্যায়ভিত্তিক চেতনা নিয়ে জাগা অর্থের কাছে অনেকেই হার মানে। সেক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন, আপনি রতন ভাই যখন এখানে থাকবেন, যে এই সরকারকে, ইন্টারিম হোক পরবর্তী সরকার, তাদেরকে সাজেশন দেয়া যে এখানে চিৎকার করে মিশনে লড়াই করে টাকা ফেরানো কঠিন। লোকাল লয়ার বা প্রতিষ্ঠান নিয়োগ করে, রিটেইন করে তাদের দায়িত্ব দেওয়া। প্লিজ আমার স্পেসিফিক, যেমন আমার কাছে 37 জনের আজ থেকে 2 বছর আগে একটা তালিকা ছিল, কে কত টাকা নিয়েছে আমার কাছে। ঠিক আছে, আমরা যখন এই আন্দোলনটা করি, এখন তো আরো যাচ্ছে। যেমন আপনি কিছুদিন আগে, আমি একটু আগে বলতেছিলাম যে জেনারেল জিয়াউল হাসান তার মানে স্টেটমেন্টে বলেছে যে আমি 10 জনের কাছে মানে কাজ করেছে, 9 জন সেনা অফিসার প্রাক্তন, আর একজন হচ্ছে সিভিলিয়ান, তার নাম হচ্ছে ফারুকি হাসান। এবং আমি জিজ্ঞেস করলাম ওর ওইখানের আওয়ামী লীগের লোকদের, সে টাকাটা বানালো কি করে। তা টাকা বানাবার সূত্র হচ্ছে তার কতগুলো লাইসেন্স ছিল সেনাবাহিনীর ইম্পোর্ট করার, মানে মালামাল ইম্পোর্ট করার। এই লাইসেন্সটা ওই সেনা অফিসার ব্যবহার করতো, ওকে একটা কমিশন দিত। এই কমিশন থেকে সে 5 থেকে 7 হাজার কোটি টাকা নিয়ে গেছে, এবং এইটা প্রতিদিন হচ্ছে। আমার ব্যক্তিগত সাজেশন আপনাদের এই মাধ্যমে আন্তর্জাতিক দেশবাসীকে এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, যে ইমিডিয়েটলি যে এইটা আইডেন্টিফাই করা, এবং ওই দেশের, সেটা বাঙালি লয়ার হোক, সাদা হোক, যদি কালার নিয়ে সমস্যা হয়, কিন্তু লয়ার নিয়োগ করা এবং রিটেইন করা। যেমন এসএনসি লাভেলেনের একটা ঘটনা নিয়েও ছিল, কিন্তু এখানে অর্থ উদ্ধারের জন্য স্পেসিফিক। এবং ওখানে আপনারা এখানে রিমান্ডে নিয়ে যে প্রশ্ন করেন, ওখানে লিগ্যাল সিস্টেমের চমৎকার আমাদের সুযোগ আছে। আমি সিভিল প্র্যাকটিস করি ওখানে, যে আপনারা যখন ডিসকভারি করেন, ওর সমস্ত কিছু হিসাব জমা দিতে হবে, ওর ব্যাংক স্টেটমেন্ট, ওর বাড়ির স্টেটমেন্ট, ওর ট্যাক্স, এভরিথিং আপনাকে প্রডিউস করতে হবে। এবং ওই কাগজের উপর আবার প্রশ্ন করতে হবে, টাকা গেছে কি করে, কবে কোন ব্যাংকে কত টাকা ট্রানজাকশন হয়েছে, প্রত্যেকটা তার জবাবদিহিতা করতে হবে। এবং এই সিস্টেমে না আনতে পারলে, আমি জাতিসংঘে যাইও যদি কোনো বাইডেনের সাহায্যে লোক কিছু টাকা দাও, ফেরত আনো, কোনো কাজ হবে না। লোক নিয়োগ করতে প্রসিডিউরালি আগাতে হবে, এবং সেক্ষেত্রে উদ্যোগ নিতে হবে এখন। কারণ যতই দিন যাবে, ওরা সেলে ফেলার সুযোগ পাবে। হ্যাঁ, একটা সিস্টেম আছে, কত টাকা বালিশের নিচে থাকবে। গুলশান বানানিতে আমি শুনেছি হাজার হাজার কোটি ডলার বালিশের নিচে থাকে। ওখানে বালিশের রাখা কম, কারণ ওখানে আবার চুরি সিস্টেম আছে, তাদের মেশিন আছে, কোন বাসায় ডলার আছে।
আচ্ছা, দে ক্যান আইডেন্টিফাই। মানে আইডেন্টিফাই করতে পারে। হ্যাঁ, আপনার এই রুমে যদি রুমে ওই বাইরে দাঁড়াই থাকতে পারে যে কোন রুমে কোন জায়গায় ডলার আছে, মেশিন দিয়ে বুঝতে পারবে। তো সুতরাং তার সামহাও তাদের শেল্টার করতে হবে, বুঝছেন। এবং যদি সিভিল মামলা করি, ক্রিমিনাল যদি নাও পারি জুডিকশনের সমস্যার জন্য, সিভিল মামলা যদি করেন স্পেসিফিক্যালি দায়িত্ব দেন, আমরা আবার আলোচনা আসবো। এবং আমি যে আমাদের আলমগীর হোসেন যে পরামর্শগুলো দিলেন সে বিষয়ে আমি জানতে চাইব রাজেকুজ্জামান রতনের কাছে। এই পর্যায়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক একজন প্রবাসী মুখ অনুষ্ঠান থেকে। আমাদের দুজন অতিথি আজকে আলোচনা করছেন, একজন বিশিষ্ট রাজনীতিক রাজেকুজ্জামান রতন এবং আরেকজন কানাডা প্রবাসী আইনজীবী আলমগীর হোসেন। আমরা আলোচনা চলছে। আমি রাজেকুজ্জামান রতনের কাছে আপনি জানতে চাইব যে এই যে অর্থ পাচার হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেমন ইউকের একটা ঘটনা আমরা দেখলাম যে সেখানে আমাদের প্রবাসীরাও কিন্তু জড়িত। এখান থেকে যে ভূমিমন্ত্রী যে অর্থ পাচার করেছেন এবং ওইখানে কিন্তু আমাদের যারা প্রবাসী রয়েছেন তারা জড়িত, তারা কিন্তু সহায়তা করছেন এবং একেবারে আমাদের যে কমিউনিটি যারা আছে একটা তাদের ইমেজটাও তো নষ্ট হচ্ছে। হ্যাঁ, ঠিক দেশে যেরকম বিদেশেও সেরকম। এই দেশটাকে গড়ে তুলছে আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। দেশটাকে লুটপাট করছে উপরের স্তরের একদল মানুষ। ঠিক প্রবাসীদের মধ্যে তাই আছে। হাড়ভাঙা পরিশ্রম করে দুটো পয়সা রোজগার করে দেশে পাঠাচ্ছেন ও দেশের শ্রমজীবী মানুষ, বাংলাদেশ থেকে যাওয়া শ্রমজীবী মানুষ। আর ওখানে বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যাওয়া অর্থটাকে নানাভাবে চ্যানেলাইজ করার ব্যবস্থাও করছেন একদল বাঙালি। ফলে সবাইকে আমি দায়ী যেমন করব না, আর সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছে এই কথাও বলবো না। এটাও একটা মাপকাঠি থাকতে হবে। বাংলাদেশ থেকে প্রায় পৃথিবীর 167 দেশে 1,49,00,000 প্রবাসী আছে। এই প্রবাসীরা দেশ ছেড়ে গিয়েছে, কিন্তু তারা দেশটাকে ছাড়ে নাই। আর এই বাংলাদেশে একদল মানুষ বসে আছে, তারা দেশে বসে আছে কিন্তু দেশের স্বার্থটাকে তারা বিসর্জন দিয়েছে। ফলে এখান থেকে দেখতে হবে কে কী রকম দায়িত্ব পালন করে। আমরা দেশের প্রতি দায়িত্ব পালন করাটা এটা শুধু কথার কথা নয়, এটা তো কাজের মধ্যে দিয়ে তার প্রমাণ হবে। রাজনৈতিক আন্দোলনের ভূমিকা বলবো, অর্থনৈতিক ক্ষেত্রে তার ভূমিকা বলবো, সামাজিক আন্দোলনে তার ভূমিকা বলবো, সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে তার ভূমিকা বলবো, সব দিয়ে তো যাচাই করতে হবে। তো বিদেশে বসে যারা দেশের স্বার্থটা নষ্ট করছেন, আমাদের খেয়াল রাখতে হবে তাদেরকে ওই দেশের আইনে কতটুকু আমরা বিচারের আওতায় আনতে পারবো। তার চেয়ে বড় কথা, আমরা যদি আইডেন্টিফাই করতে পারি তারা যখন দেশে ফিরে আসবে, আমরা যেন ট্যাগিং করতে পারি তুমি কিন্তু দেশের টাকা চুরি করে নিয়ে গিয়েছিলে। রেড কার্পেট অভ্যর্থনা তোমার জন্য নয়। মানে আমরা যেন চিহ্নিত করবে, চোর চিহ্নিত করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে সাধু বেশে চোরও কিন্তু সাধুর জায়গাটা পূরণ করে ফেলে। 360টা বাড়ি করছে, মানে কেনা লাগছে। এবং অনেকে বলছেন দুঃখ করে যে আর 5টা বাড়ি যদি তিনি করতে পারতেন তাহলে বছরের প্রত্যেক দিন তিনি একটা করে বাড়িতে থাকতে পারতেন। তো এই সুযোগটা আওয়ামী লীগ দিল না তাকে। আর কয়েকটা দিন থাকলেই হয়তো এটা সেটাই। ফলে আমরা মনে করি, হ্যাঁ আমরা জনগণ দেয়নি আর কি। আমরা মনে করি যে এইগুলো দেশের ভাবমূর্তিটাকে কিভাবে নষ্ট করে। আমরা যখন এই যে বিদেশে হাত পাচ্ছে যে আমাদের ডলার ক্রাইসিস, কিছু ডলার দাও, IMF এর কাছে হাত পাচ্ছে এবং IMF তখন হাত মোচড়ায়। IMF কি এমনি টাকা দেবে? IMF তো শর্তেই টাকা দেয়। বিশ্বব্যাংক কি এমনি টাকা দেয়? নামটা বিশ্বব্যাংক, কিন্তু ওর নামটা তো হয়েছিল ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। কি রিকনস্ট্রাকশন করবে এবং কি ডেভেলপমেন্টের জন্য টাকা দেবে, কি শর্তে সে টাকা দেবে, কি পরিমাণ সুদে সে টাকা দেবে, এই সুদের টাকা নেই। সেই ঋণটাও তো আমাদের প্রবাসীদের পাঠানো অর্থ দিয়ে বা ডলার দিয়েই পূরণ করতে হয়। আমরা যে ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতি থাকে, যেমন ধরুন আমরা এক্সপোর্ট করি কত, 58 থেকে 60 বিলিয়ন ডলার, ইম্পোর্ট করি আমরা 90 বিলিয়ন ডলার। প্রতি বছর যে আমাদের 30 বিলিয়ন ডলারের একটা ঘাটতি থাকে, এই ঘাটতিটা পূরণ হয় কোত্থেকে? আমাদের প্রবাসী পাঠানো ডলার দিয়ে। ফলে সেই টাকাগুলোর অপচয় কিভাবে হয় সেটা আমরা দেখি, কিন্তু অপচয় রোধ করার ক্ষেত্রে ভূমিকাটা কিন্তু দেশের মধ্যেই পালন করতে হবে। দেশের মধ্যে এই অন্তত আওয়াজটা তুলতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা সজাগ আছি, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি গণতন্ত্রের জন্য, দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা স্বচ্ছতার লড়াই করতে হবে। এবং সাথে সাথে বলতে হবে দুর্নীতিবাজদের চিহ্নিত করা শুধু যথেষ্ট নয়, দুর্নীতির টাকা ফেরত আনতে হবে। দেশের মধ্যে টাকা থাকলে সেই টাকা বাজেয়াপ্ত করতে হবে।
দেশের বাইরে থাকলে সেই টাকা ফিরিয়ে আনার জন্য যা যা লড়াই করা দরকার তা করতে হবে। সেই লড়াই হয়তো আমরা বিজয়ী হব না, কিন্তু তারপরেও তারা বুঝবে কানাডার ওই মানুষটা বাংলাদেশের মতো একটা গরিব দেশ থেকে এই পরিমাণ টাকা নিয়ে এসে সে এই ধরনের বিলাসবহুল জীবনযাপন করে। কানাডিয়ান সোসাইটি তো সেজন্য চোর হিসেবে চিহ্নিত হয়। কিন্তু এটা তো যখন আমি আপনার কাছে আসছি, আমি রতন ভাইকে জানতে চাই যে যখন রাজনৈতিক সরকার আসে তখন তো দেখা যায় যে মানে এক ধরনের স্পেয়ার বা এক ধরনের তারা মানে কি বলা যায় এটাকে মৌকুব পেয়ে যায়, যে টাকা আনতে মানে যা পাচার করা টাকা ফেরত আনতে যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগগুলো আর থাকে না, আবার দেখা যায় নতুন করে আরেক দলের সৃষ্টি হয়, তারা পাচার করে। সেটাই, এই জবাবদিহিটা আনার একটা জায়গা আমাদের সংবিধানে আছে। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে বলা ছিল অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। এখন এস আলম 1 লক্ষ কোটি টাকার উপরে ঋণ নিয়েছে এবং দেশের যে সে এস্টাবলিশমেন্ট করেছে, যা স্থাপনা নির্মাণ করেছে, তার সমস্ত মূল্য একসঙ্গে করলে 24,000 কোটি টাকার বেশি হয় না। এখন এস আলমকে ধরে বেঁধে পিটালেও তো আমি 24,000 কোটি টাকার বেশি পাচ্ছি না, বাকি টাকাটা কোথায় গেল এটা যেমন দেখতে হবে। আমাদের একজন সে ব্যাংকের 5,000 কোটি টাকা নাকি মেরে দিয়েছে, দিয়ে তারই আবার কিছু অংশ টাকা দিয়ে একটা বিরাট বড় মসজিদ করে দিয়েছে টাঙ্গাইলে। তো ফলে এখানে কি মসজিদ ধর্মের জন্য করলো নাকি টাকাটাকে আড়াল করার জন্য করলো? এইরকম দুর্নীতিবাজ তারা নানাভাবে নানা ধরনের আড়াল খোঁজে। এবং ধরুন খেয়াল করে একটা, যে এখন বাংলাদেশের মাথার উপর যে ঋণ 2009 সালের 6ই জানুয়ারি যে আওয়ামী লীগ যখন ক্ষমতা এলো নির্বাচনের মধ্য দিয়ে, তখন আমাদের বিদেশি ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকা। এখন যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেল তখন দেশের মানুষের কাঁধের উপর ঋণ লেখে রেখে গেল 18,56,000 কোটি টাকা। আমরা পদ্মা সেতু দেখলাম, আমরা মেট্রো রেল দেখলাম, আমরা টানেল দেখলাম, কিন্তু কি পরিমাণ ঋণের বোঝা আমাদের উপর চাপলো। আমাদের 45 বছর লাগবে শুধুমাত্র এই মেট্রো রেলের ভাড়া থেকে খরচ তুলতে। টানেল কোনোদিন লাভজনক হবে না। এই যে অতিরিক্ত ব্যয় দেখিয়ে এই সমস্ত উন্নয়ন প্রকল্পের নামে লুণ্ঠন প্রকল্প করেছিল এবং পাচার এইভাবে টাকাগুলো তো পাচার হয়েছে। এবং দেখুন যে পরিমাণ গার্মেন্টস দ্রব্য বিদেশে রপ্তানি হয়, আমাদের রপ্তানি আয়ের 84% আসে গার্মেন্টস পণ্য থেকে। এখন এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে হিসাব দেয় আর বাংলাদেশ ব্যাংক যে হিসাব দেয়, দুটোর মধ্যে একটা গরমিল দেখা যায়। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো যে রপ্তানির হিসাব দেয়, বাংলাদেশ ব্যাংক বলে সেই পরিমাণ টাকা তো আসেনি, তা টাকাটা কোথায় থাকলো? বিদেশে থেকে গেল। এরাই আবার নির্বাচনের সময় বহু লক্ষ টাকা খরচ করে তারা পার্লামেন্ট মেম্বার হয়। ফলে এটা দেখতে হবে, একটা আপনি যেটা বলেছেন খুব দারুণ প্রশ্ন, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা তারা দাঁড় করায়, দুর্নীতিবাজদেরকে রক্ষা করার রাজনৈতিক ব্যবস্থা, অথবা রাজনীতি দুর্নীতির সহায়ক একটা ব্যবস্থা তৈরি করে। এবারের গণ অভ্যুত্থান তো এই ক্ষেত্রে একটা ধাক্কা দিয়েছে, যে মানুষ অনেক দিন সহ্য করে কিন্তু দিন শেষে একদিন রুখে দাঁড়ায়। যখন রুখে দাঁড়ায় তার প্রতিরোধটা কীরকম হয়, সবকিছু জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। এই জ্বালিয়ে দেওয়া কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ যেন আর না ঘটে তার জন্য ব্যবস্থাটা করতে হবে। দেশের অভ্যন্তরে দুর্নীতি, দেশ থেকে টাকা পাচার, এটা যেন বন্ধ হয়। প্রবাসের যে মানুষরা এই দেশকে ভালোবেসে নিজের জীবন এবং যৌবনটাকে ওখানে ব্যয় করছে, আমরা যৌবন রপ্তানি করি, ফিরিয়ে নিয়ে এসে প্রৌঢ়, কারণ এ তো যৌবন বয়সে ওখানে কাজ করেছে। আপনি এই প্রসঙ্গে কিছু যোগ করতে চাচ্ছেন? না, আমি যোগ করার জন্য আমি বলছি, আসলে প্রসঙ্গ হচ্ছে বিপ্লব বলেন, স্বাধীনতা বলেন, অভ্যুত্থান বলেন, কোনো দলই কার্যকরী হবে না যতক্ষণ আপনি না বদলাবেন। অনেকেই বদলাবার কথা বলে, নিজেরাই বদলে যায়। এই যে আমরা তো আশা করি আপনারা যারা উন্নত বিশ্বে আছেন তাদের তো মানে আমি ওই দেশগুলোতেই বেশি এই মননটা আমি এখানে বলছি, যে প্রসঙ্গ হচ্ছে যে আজকে সবাই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছে। আপনি মোরাল অবস্থানটা যদি পরিবর্তন না করতে পারেন, মোরাল আইন করে বদলাতে পারবেন না। আজকের এই আন্দোলন সব 5 লাখ লোক, 10 লাখ ফ্যামিলি যুক্ত বা 20 লাখ ফ্যামিলি যুক্ত, ওরা যদি শপথ নেয় যে আমি দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হব না। জি, আমরা বুঝতে পারছি আপনাদের দুর্নীতির আমি সিম্পল একেবারে শেষ দিকে আমি বলছি যে আপনি অন্তত যে আজকের যারা ছাত্ররা ওদের মা বাবার কাছে যে যদি বলে বাবা তুমি ঘুষ আর খেও না, মাকে যদি বলে মা তুমি দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হও না, এইটুকু যদি পরিবর্তন হয়। জি, বুঝতে পারছি, এবং সেই দিন হয়তো সামনে আসবে সেই আশাই করি। যেমন রতন আরেকটা প্রসঙ্গে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি তো রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা দেখি যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর
বিদেশে শাখা থাকে, বিভিন্ন দেশে সংগঠন থাকে, এবং নানা সময় আমরা দেখি যে উভয় মানে একে অপরের সাথে সেখানে দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হয়। এটা কি দেশের জন্য, দেশের ভাবমূর্তি তো তীব্রভাবে নষ্ট করছে? যেহেতু আমরা জনশক্তি রপ্তানি করে, মানে বলা যায় জনশক্তি রপ্তানি করে খাই, সেখানে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করার পরিবর্তে সেগুলো তো আরো নষ্ট করছে। তাহলে রাজনৈতিক দলগুলো তো দায় আছে। অবশ্যই, আমি দেশে থাকি অথবা বিদেশে থাকি, দেশের ভাবমূর্তি বা জনগণের স্বার্থ তো বিপন্ন করতে পারি না, এই দায়টা তো থাকতেই হবে। ফলে যে দলের শাখা ওখানে আছে সেই দল নিশ্চয়ই সেই দায়িত্বটা পালন করবে, এবং আমাদের বলবো যে সদস্য যারা হয়েছে সেই দলের, তারাও যেন সেই ভূমিকাটা পালন করে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রবাসী কিন্তু বামপন্থী দলেরও অনেক কর্মী আছে, তারা কিন্তু ওখানে শাখা গড়ে তুলেছে, দুর্নীতি প্রতিরোধ মঞ্চ, তারাই ওখানে শহীদ মিনার নির্মাণের কাজের সঙ্গে যুক্ত থাকছে, তারাই ওখানে কমিউনিটি ডেভেলপমেন্টের ভূমিকার সঙ্গে যুক্ত থাকছে। ফলে যারা দেশের স্বার্থ বিপন্ন করে তাদেরকে যেমন চিহ্নিত করতে হবে, আবার দেশের বাইরে থেকেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ যারা করে তাদেরকে তো পুরস্কৃত করতে হবে। এই দুটোই থাকতে হবে। যে আলম হোসেন, একেবারে 1 মিনিটে যদি বলেন যে আসলে কি খুব দরকার এই যে রাজনৈতিক দলগুলোর যে এটার প্রোজ অ্যান্ড কনস, পক্ষে বিপক্ষে দুটোরই যুক্তি আছে। শুধু বাঙালিরাই যে প্রবাসে রাজনৈতিক দল করে এমন না, আচ্ছা, ভারতীয় যারা আছে তারাও প্রবাসে আমি দল দেখেছি। উপমহাদেশের ইভেন পাকিস্তানি যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকেরই শাখা প্রশাখা আছে ওখানে। ইটস প্রয়োজন, পক্ষে বিপক্ষে দুটোরই আছে। বন্যা হলে এই রাজনৈতিক দলগুলোই চাঁদা উঠায়, টাকা পাঠায়, অন্যরাও পাঠায়, কিন্তু দলাদলি দুটোই আছে। প্রবাসের রাজনৈতিক দলগুলোর চেয়েও বেশি দল হচ্ছে ডিস্ট্রিক্ট অর্গানাইজেশনগুলো। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অলমোস্ট আমি বলতে পারি নিউ ইয়র্ক বা টরন্টোতে তাদের রাজনীতি মানে অর্থাৎ আঞ্চলিক সংগঠন আছে। আঞ্চলিক সংগঠনের বেনিফিটও আছে, কারণ তারা নিজস্বভাবে একটা কমিউনিটি তৈরি করে, নিজেদের অন্তত প্রয়োজনে সাহায্য সহযোগিতা ধরে রাখে এবং নিজেরা ভাবে যে আমরা তো আছি। এটা কিন্তু প্রোস কর্ন আছে। কিন্তু নগ্নতা হচ্ছে যদি দলাদলির বা বহিঃপ্রকাশ ঘটে। ধরেন এই পরিবর্তনের পরেও যখন টরন্টোতে মিছিল হয়, আওয়ামী লীগরা অলমোস্ট ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছিল, এখন আবার একটু বের হয়েছে। তখন কেউ কেউ উদ্যোগ নিয়েছিল তাদের অফিস ভাঙাও, কিন্তু ওখানে ডিসিপ্লিনটা ভিন্ন, মানে ভাঙাচুরের। এখন প্রসঙ্গ হচ্ছে প্রোজ অ্যান্ড কনস দুটোই আছে। এখন কেন্দ্রীয় নেতৃত্ব তারা চায়, মানে অর্থাৎ বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস তারা চায় তাদের শাখা থাকলে সুবিধা আছে। এক হচ্ছে যেই টাকা যে পাঠায় তার একটা সুযোগ সৃষ্টি হয়, তার একটা কানেকশন সৃষ্টি হয়, আমি গেলে থাকতে পারবো সেটার সুযোগ হয়, আমরা বাচ্চাটা ওখানে গেলে একটু সাহায্য পাবে, সেটা উভয়েরই বেনিফিটটা হয়। তো সুতরাং বেনিফিশিয়াল বোথ সাইডস। প্রত্যক্ষভাবে যে বক্তব্যটা আমার বলা উচিত অন্তত এই মঞ্চে দাঁড়িয়ে, যে মানুষের ব্যক্তির পরিবর্তন হওয়া উচিত, মননের পরিবর্তন হওয়া উচিত, যে আমরা ঘুষ খাবো না, ঘুষ দিব না, এইটা পরিবর্তন করা কঠিন। কারণ এটা আমাদের চেতনার মধ্যে বিল্ট ইন, ভেতরেই আছে। বদলাবো কি করে? যেমন আমি আপনি হয়তো খেয়াল করছেন যে গত সরকারের আমলে যখন আমরা দেখছি গুম খুন ইত্যাদি হচ্ছে, র্যাবের উপর নিষেধাজ্ঞা, নানা কিছু হচ্ছে, তখনও দেখেছি যারা আমাদের প্রবাসীরা যারা অনেকেই আছেন সেই স্বৈরাচারের সমর্থক হিসেবে, সেই দলের সমর্থক হিসেবে সেখানে জনমত তৈরি করার জন্য, জাতিসংঘে কাজ করার জন্য। দুটো জিনিস, একটা ব্যক্তি সদিচ্ছা, কিন্তু সদিচ্ছা দিয়ে কখনো ব্যক্তি পরিবর্তন হয় না। ব্যক্তিকে পরিবর্তন করতে গেলে পদ্ধতি লাগে। তাহলে আমি আলমগীর ভাইয়ের সঙ্গে একটা প্রশ্নে একমত যে সদিচ্ছা থাকতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা সঠিক পদ্ধতি থাকতে হবে। এটা না হলে কিন্তু ভালো লোকও খারাপ হয়ে যেতে পারে। তাহলে আমরা মনে করি অন্যায় যে করবে তার যেন একটা আইনসঙ্গত বিচার হয়, সেই ব্যবস্থাটা চালু করি, জবাবদিহির জায়গা যদি তৈরি করি এবং একটা সঠিক পদ্ধতি যদি নির্মাণ করতে পারি, তাহলেই আমরা আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাকে ফিরে পাবো। ধন্যবাদ রাজিকুজ্জামান রাতন, আমাদেরকে সময় দিয়েছেন, সুন্দর আলোচনা দেন, এবং ব্যারিস্টার আলমগীর হোসেন আপনাকেও ধন্যবাদ, আপনি সুদূর কানাডা থেকে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের দুই অতিথি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছেন। বিশেষভাবে আমাদের এই আলোচনা যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে যে আমাদের দেশে একদল মানুষ যেমন এখান থেকে টাকা পাচার করে, আবার প্রবাসীরা অনেক তাদের পরিশ্রম, তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়, সেই অর্থই বিদেশে পাচার করা হয়। এটি যাতে না হয় ভবিষ্যতে, সেই বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া দরকার, যারা যখনই সরকার থাকুক। এই বিষয়টি আসলে মূলত ফোকাস ছিল। তো আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে এবং আমাদের সামনের পর্বগুলো আপনারা দেখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।